নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনার স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বক্তা ঋতুপর্ণা চ্যাটার্জি। তিনি সোশিওলজিতে এমএ করেছেন, সমীক্ষণী যাদবপুর ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ে। তাছাড়া বর্তমানে তিনি সমীক্ষণীর একজন সহযোগী সদস্য এবং সেখানে তিনি কাউন্সিলিংও প্র্যাকটিস করেন। এছাড়াও তিনি কলকাতার সংলাপ, বম্বের অঙ্গন ট্রাস্ট এবং কলকাতা জেনেসিস ফাউন্ডেশনের সাথেও যুক্ত আছেন। তাছাড়াও তিনি 15 বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের নারী পাচার ও কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে কাজ করছেন। আমি আমাদের বক্তাকে অনুরোধ করব তার বক্তব্য সবার সামনে রাখার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমি ঋতুপর্ণা চ্যাটার্জি, সাইকোলজিক্যাল কাউন্সিলর, কলকাতা। আমি বয়স্ক মানুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে কয়েকটা কথা বলতে চাই। তার আগে মানসিক স্বাস্থ্য সাধারণত কি সেটা খুবই ছোট্ট করে একটু বলে দিই। মানসিক স্বাস্থ্য হলো যে কোনো মানুষের তার ইমোশনাল, কগনিটিভ আর সোশ্যাল ওয়েলবিং, মানে তার আবেগজনিত, তার ভাবনা চিন্তা জনিত এবং তার সামাজিক ভাবে সে সুন্দরভাবে সে থাকছে যতদিন সে পৃথিবীতে আছে, তার মানসিক সুস্বাস্থ্য, এই কয়েকটা জিনিস ঘিরে। মানসিক স্বাস্থ্য যারা খেয়াল রাখেন, যারা আমাদের সমাজে রয়েছেন, তাদের মধ্যে গুটি কয়েক মানুষ আছে। তারা হলেন মূলত সাইকিয়াট্রিস্টস, সোশ্যোলজিস্টস, সাইকোমেট্রিস্টস, কাউন্সিলর, মেন্টাল হেলথ নার্স আর পিয়ার্স স্পেশালিস্টস। এনারা সবাই এককভাবে আবার দলীয়গতভাবে গ্রুপ হিসাবে কোনো মানুষ যার সাহায্য লাগে তাদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে আসে। এবারে কথাটা হচ্ছে যে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কয়েকটা জিনিস একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে কোনো মানুষের মানসিক স্বাস্থ্য, সেটা বয়স্ক হোক, ছোট হোক, প্রৌঢ় হোক, মহিলা হোক, পুরুষ হোক, মানসিক স্বাস্থ্য ঠিক আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই কিন্তু সমানভাবে জরুরি। এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কোনো সাহায্য চাওয়া কিন্তু এটা কোনো রকমের কাপুরুষের লক্ষণ একদমই নয়। আর আমাদের আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি এবং যারা নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, নিজেকে ভালো রাখার জন্য এগিয়ে আসেন, তাদের যেটা খুব জরুরি সেটা হচ্ছে ধৈর্য এবং নিজেকে ভালোবাসা। এই নিজেকে ভালোবাসা প্রসঙ্গে কয়েকটা কথা বলা খুব জরুরি। সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য এটা সর্বজনীন ভাবেই গুরুত্বপূর্ণ, যে বয়স্ক মানুষদের জন্য যারা তাদের দেখভাল করেন বা করবেন, এবং বয়স্ক মানুষরা নিজেরাও কিছু জিনিস আছে যেগুলো তাদের করণীয় এবং করণীয় নয়।
করণীয় নয়টা যদি আগে বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের খুব জরুরি জানা যে নিজের মানসিক স্বাস্থ্য এবং নিজের শারীরিক স্বাস্থ্য দুটোই যেন আমরা নেগলেক্ট না করি। নিজেদেরকে যেন আমরা অন্য সমাজের থেকে আলাদা না করে দিই, একা না থাকি। হয়তো একটা সময় সমাজ হয়তো গুটিয়ে এসে আমার পরিবারের মধ্যেই কেন্দ্রিত হয়ে যায়, কিন্তু সেটা হলেও যেন আমরা নিজেদেরকে সেই পরিবার থেকেও আলাদা না করে রাখি, বা তাদেরকে আমরা যারা কেয়ার করি, যারা কেয়ার গিভার্স, যারা বয়স্ক মানুষদের জন্যে বয়স্ক মানুষদের দায়িত্বে আছি, তাদের তাদেরকে যাতে আমরা চেষ্টা করি তারা যেন একাকিত্ব বোধের মধ্যে না ঢুকে যায়, এবং বয়স্ক মানুষরা যাতে নিজেদের সাথে অন্যদের তুলনার মধ্যে যেন না ঢোকে। যে কোনো রকমের নেগেটিভ থটস, যে ভাবনা চিন্তাগুলো মন খারাপের দিকে নিয়ে যায়, সেই রকম ভাবনা চিন্তা যাতে না করে। কোনো রকমের সাবস্টেন্স বা যেরকম নেশাগ্রস্ত কোনো জিনিসের সাথে যেন জড়িয়ে না পড়ে, সিগারেট, বিড়ি, মদ, হ্যাঁ, বা ড্রাগস, এইসবের জায়গা থেকে যেন একেবারেই দূরে থাকেন তারা। তারা যেন নিজেদের প্রতি ভীষণ কঠোর না হন, এবং সাহায্য চাইতে নিজে যেন নিজেকে অবহেলা না করেন। আমি সাহায্য নেব না কারুর, এই ভাবনা চিন্তা থেকে নিজেকে যেন মুক্ত রাখেন। এবং সব থেকে সর্বোপরি যেটা জরুরি জিনিস, সেটা হচ্ছে যে নিজের যে আবেগগুলো আসে না এই বয়সে, বিভিন্ন জীবনের অভিজ্ঞতা থেকে যে আবেগগুলো তৈরি হয়, সেই আবেগগুলো যেন উপেক্ষা না করেন। সেই আবেগগুলো যখন আসে, সেগুলো নিয়ে অনেক রকম ভাবনা চিন্তাও আসে। কি করব, এই ভাবনা চিন্তাগুলো সাথে সাথে যে আবেগগুলো আসছে, সেই আবেগগুলোকে নিয়ে আমি কি করব, কোথায় যাব, কে আমাকে বুঝবে, আমার এই কষ্টগুলো, এই মন খারাপগুলো, এই ভয়গুলো। আছে সাহায্য করার মতো যে লোকজন চারপাশে আছে, সেই বিশ্বাসটা যেন তারা রাখে। অর্থাৎ এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কি কি করতে পারি, আমাদের কি কি করণীয়, সেই সেই জায়গাটা খুব জরুরি। প্রথম যেগুলো এতক্ষণ বলা হচ্ছিল যে আপনারা করবেন না, কেয়ার গিভার হোক বা বয়স্ক মানুষরা নিজেরাই হোক, সেটা হচ্ছে যে কি কি করবেন, অর্থাৎ নিজের যত্ন নেওয়া, এক্সারসাইজ করা, মেডিটেশন করা, রিল্যাক্সেশন করা, একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা, সামাজিকভাবে সমস্ত মানুষের সাথে, যাদের সাথে করা যায়, যাদের সাথে করলে আমি ভালো থাকবো, যারা আমাকে বোঝে, তাদের সাথে কানেক্ট করা, তাদের সাপোর্ট নেওয়া বা তাদেরকে সাপোর্ট করা। তারপরে কিছু হেলদি লাইফস্টাইল বেছে নেওয়া, যেগুলো আমাকে সুস্থ রাখবে। অর্থাৎ যেমন ধরুন, নিজেকে খুব অ্যাক্টিভ রাখা। আমার বয়সের সাথে সাথে আমার তো শরীরের একটা বয়স হয়েছে, ফলে শরীরের অনেক রকমের ক্ষমতারও যে একটা পরিমাপ আছে, একটা সীমাবদ্ধতা এসেছে। তো সেইটাকে মেনে নিয়ে যতটা আমি অ্যাক্টিভ থাকতে পারি, যতটা আমি সচল থাকতে পারি, ততটা সচল থাকা, এবং নিজেকে সেটা বলা যে আমি সচল থাকবো, পর্যাপ্ত ঘুমানো, প্রকৃতির সাথে কানেক্ট করা, পেটস, পশু পাখি, এদের সাথে কানেক্ট করা। এখন পেট থেরাপি বলে খুব উঠে আসছে। কুকুরদের সাথে বা বেড়াল, এগুলো তো আমরা আমাদের ভারতবর্ষে দেখেই থাকি, কিন্তু বিদেশেও অনেক সময় দেখা যায় যে হাসপাতালে বড় পশু, ঘোড়া, আমি একবার দেখেছিলাম কোথাও যে ঘোড়াকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে, যারা টার্মিনালি ইল, তাদের সাথে একটা সংযোগ করে দেওয়া, খুব অল্প সময়ের জন্য তার কাছে এসে দাঁড় করানো,
অনেক সময় পেশেন্টরা কি করে, নিজে থেকেই তার গায়ে একটু হাত দেয়, স্পর্শ করে। আম, এটা অনেক সময় একটা হিলিং এর কাজ করে। তো পেট থেরাপি একটা উম, খুব সুন্দর একটা বিষয়। সেটাও কিন্তু আমাদের মানুষদেরকে অনেক হিলিং এর দিকে নিয়ে যায়। এছাড়াও স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক যা যা আছে, এগুলো অনেক সময় আমরা নিজেরাও খুব আম, ডাক্তার ছাড়াও আমরা অনেক জায়গায় নিজেরাই করে থাকি স্ট্রেস কমানোর জন্যে। সেটা আমরা হয়তো বই পড়ি, একটু হেঁটে আসি, গল্প করি, একটু চা খেয়ে আসি, বা চুপচাপ দাঁড়িয়ে আকাশ দেখি, বা রাস্তার মানুষজনকে দেখি। তো কিছু কিছু জিনিস কিন্তু আমরা নিজেদেরকেই কিন্তু আরাম দেবার জন্য করতে পারি। কিন্তু যদি এটা বেশির দিকে চলে যায়, নিজে একা করতে পারছি না, তখন সাহায্য নিতে কখনো দ্বিধা বোধ না করাটাই উচিত। এবং সাহায্য যারা দেয়, আমি আগেই বললাম, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলার্স, যারা আছেন, কাউন্সিলার্সরা ওষুধ দেন না। তারা মূলত কথাবার্তা বলেই মনকে হালকা করার জায়গাটাতে নিয়ে যায়। আর ডাক্তাররা তো থাকে, তারা ওষুধ দেয়। এবারে আপনি যদি খুব ওপেন মাইন্ডেড হতে পারেন এই জায়গাটাতে, তাহলে তো এর থেকে ভালো কিছু হয়ই না। তো আপনারা অবশ্যই সাহায্য নেবেন। এছাড়া বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস যেগুলো করলে বা যে কোনো কাজ করলে যেটাতে আপনি ভালো থাকেন, এমনকি আপনার বাড়িতে যে ছোট্ট টেবিলটা আছে, যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার মনটা ভালো লাগবে, আপনার ছোট্ট খাটটা একটু পরিষ্কার করে রাখলেন, আপনার জামা কাপড় একটু গুছিয়ে রাখলেন, বা পরিবারে কেউ আছে যাদের সাহায্য করলে তারাও খুব খুশি হয়, এগিয়ে যাবেন, সেই কাজগুলো করবেন। এবং সেটা থেকে যে ভালো লাগাটা আছে সেটাকে অবশ্যই গ্রহণ করবেন। পরিশ্রম যখন বোধ করবেন তখন অবশ্যই একটা ব্রেক নেবেন, বিশ্রাম নেবেন। আর নিজের যে রিল্যাক্স করার জায়গাটা, সেটাকে অবশ্যই প্রাধান্য দেবেন। তো এই মোটামুটি ছোট করে আমি যতটা পারলাম বলার চেষ্টা করছিলাম যে কি কি আমরা করতে পারি, নিজেদের বাড়িতেই করতে পারি। আবার আমাদের চারপাশে সাহায্য করার জন্য লোকজন আছে, তাদের কাছেও যেতে পারি। এবং এই করণীয়র ক্ষেত্রে যারা সাহায্য করে, আমি কাউন্সিলর হয়ে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে করতে আমি যখন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি কলকাতাতে যখন গেলাম, সেখানকার কিছু বয়স্কা মায়েদের সাথে কথা বললাম, তাদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন করলাম, তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বললাম, এককভাবে কথা বললাম। এবং সেখান থেকে আমার কিছু অবজারভেশন সেটা শেয়ার করতে চাই। সেখানে দেখলাম যে এই মানুষজন সবাই 60 ঊর্ধ্ব। এনাদের সবার নিজস্ব নিজ কিছু ঘটনা আছে, অতীত আছে, যেগুলো সাথে ওনারা সবসময় বেঁচে আছেন, যেগুলো নিয়ে বেঁচে আছেন। এবং তার সাথে সাথে ওনাদের কিছু আবেগ, যে আবেগগুলো বারে বারে কথার মধ্যে দিয়ে যেগুলো বেরিয়ে আসে, সেগুলো হলো তাদের জীবনের দুঃখ। তারা সারাক্ষণ ওই দুঃখের মধ্যেই বেঁচে আছে। তারা দুঃখ পান, তারা চিন্তিত হন, চিন্তার সাথে সাথে উদ্বেগ, অ্যাংজাইটি, এই জিনিসটা আসে। এবং একটা বড় একাকিত্ব বোধ করেন। এবং এর সাথে সাথে কিছু ভাবনা চিন্তাও আসে। সেই ভাবনা চিন্তাগুলি হচ্ছে, আমি আমার জীবনে কি পেলাম, আমার সাথে কি হবে, আমার শরীর স্বাস্থ্য তো ভেঙে পড়েছে, চিকিৎসার কি হবে, অসুস্থ হয়ে গেলে অনেক দিন ধরে বিছানায় শুয়ে থাকি, কাউকে হাতড়ে পাই না, নিজের ছেলে মেয়েরাই পাশের ঘরে থাকে, অথচ তারা কাছে আসে না, আমাকে দেখভাল করে না, আমাকে নিজে উঠে খাওয়া দাওয়া করতে হয়, আমার সন্তানদের কি হবে,
যদি তার সন্তান অসুস্থ থাকে সেক্ষেত্রে, এবং আমার নাতনিদের কি হবে। এবং আরো একটা মন খারাপের জায়গা ওদের হচ্ছে যে সংসারের মধ্যেই তাদেরকে ভীষণ ছোট করা, নিচু করা, হেয় করা। তো এই ভাবনা চিন্তাগুলোর সাথে সাথে ওদের যে ইচ্ছাগুলো সেগুলো দমিত। তো সেই ইচ্ছাগুলোকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম, সেটাতে একটু সময় লাগছিল তাদের ভাবনা চিন্তা করে উত্তর দিতে, যে তারা কি চান, তাদের ইচ্ছাগুলো কি। যাই হোক, ইচ্ছাগুলো যেগুলো আমি জানতে পারলাম সেগুলো হলো যে মেনে নেওয়া, যে ইচ্ছাগুলো আর কোথায় বলবো, মেনে নেওয়া, যে যা ঘটছে সেগুলো মেনে নেওয়া। কারণ তাদের হাতে কন্ট্রোল বেশি নেই। তার মধ্যে থেকেও যেটুকু ইচ্ছা সেটা হচ্ছে একটু যদি হাতে অল্প খরচা পেতাম, অল্প কিছু পয়সা, সেই পয়সা দিয়ে হয়তো আমি আমার মেয়ের বাড়ি গেলাম, কিংবা কোথাও হয়তো একটুখানি 5 টাকার কি 10 টাকার একটু কেক কিনে খেলাম। হ্যাঁ, তো এমনি বাইরের দোকানে কেক কিনে খেলাম। ছোট ছোট হয়তো বেড়াতে যাওয়া, অল্প দূরত্বে একটুখানি বেরিয়ে আসা। বেড়াতে যাওয়াটা ওদের কাছে ভীষণ একটা চাওয়ার জায়গা, মজা আনন্দে থাকা। এবং সব থেকে বড় জিনিস যেটা ওনারা চান, বিশেষ করে যারা ছোটবেলা থেকে পরিশ্রম করে মানুষ হয়েছে, তারা অন্য লোকের বাড়িতে কাজ করেছে, প্রচুর ওদের শারীরিক পরিশ্রম গেছে সারাটা জীবন, সেই মানুষগুলো এই বয়সে এসে তাদের কাছে বিশ্রাম ভীষণ বড় একটা জায়গা। তারা বিশ্রাম করতে চান, তারা বিশ্রাম চান। তো এই কটা জিনিস পাওয়ার পরে আমার কিছু রেকমেন্ডেশনস মনে হলো, সেই রেকমেন্ডেশনস গুলো আমি শেয়ার করি। সেটা হচ্ছে, একটা খুব বেশি রেকমেন্ডেশনস নেই, কয়েকটা 2-3টে জিনিস আমার মনে হয়েছে। একটা মনে হয়েছে যে একটা স্ট্রাকচার্ড হেলথ সাপোর্ট সিস্টেম যদি লোকালি তৈরি করা যায়, এটা একটি, যাতে তারা তাদের স্বাস্থ্য, যখন তারা অসুস্থ হয়ে পড়েন, তারা তাদের বাড়ির পাশে যদি কোনো কাছে আরেকজন কেউ থাকে, তার ফোন নাম্বারটা যদি, তার ফোনটা যদি সে পেয়ে একটু কথা বলে পাশের কোনো ওষুধের দোকানকে কানেক্ট করতে পারে, তারা যদি ওষুধটা দিয়ে আসে, বা অন্য কিছু, যেভাবেই হোক, এটা আমার একটা ধারণা হয়েছে, মনে হচ্ছিল। তো আমার এটা, আমি এই পয়েন্টটা রেখেছি। সেকেন্ড যেটা আমার মনে হয়েছে, যে একটা পিয়ার সাপোর্ট টিম বা ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ পিয়ার সাপোর্ট মানে এই বয়স্ক মানুষদের মধ্যে থেকেই চিহ্নিতকরণ করে কয়েকজনকে বেছে নেওয়া, যারা খুব সুন্দর কথা বলতে পারেন, যাদের মধ্যে প্রাকৃতিকভাবে কাউন্সিলিং করার মতো ক্ষমতা, সহমর্মিতা বোধ আছে এবং তাদের কথাবার্তার মধ্যে ভেসে আসে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা এবং তাদেরকে খুব সহজ সরলভাবে ট্রেনিং দিয়ে অন্য যারা বয়স্ক মানুষরা রয়েছে চারপাশে, ওই দলের মধ্যেই বা বাইরে, তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করা। এটা আমার একটা দ্বিতীয় পয়েন্ট মনে হয়েছে। এবং ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির মধ্যেই হয়তো যদি কোনো স্ট্রাকচার আর রেগুলারাইজড মেন্টাল হেলথ প্রোগ্রাম, যেগুলো রেগুলারাইজ ভাবে চলতে থাকে, তো স্টাফেদের জন্যও হতে পারে, আবার বয়স্ক মানুষদের জন্য যারা সেন্টারে আছে তাদের জন্য হতে পারে, যেভাবেই হোক করা যেতে পারে। তো এই কটা জিনিস নিয়ে আমার মনে হলো আপনাদেরকে একটু জানাই, যে মানসিক স্বাস্থ্য, বয়স্কদের জন্য মানসিক স্বাস্থ্য খুব জরুরি, এবং তাদের জন্য আমরা কি কি করতে পারি, খুব ছোট্ট করে আমি মনে হয়েছে যা, সেটা আমি শেয়ার করলাম সকলকে। সবাই ভালো থাকবেন, নমস্কার। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বক্তাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপস্থাপিত করার জন্য। অনেক ধন্যবাদ। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে CMRG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো থাকবেন, নমস্কার, এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।